আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে তোমরা যারা এসএসসি 26 এবং 27 বেজ আছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য। আজকের ক্লাসটি আমরা করব পদার্থবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার থেকে, অর্থাৎ বল চ্যাপ্টার থেকে একটা বোর্ড কোশ্চেন সলভ করব। আজকের কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। চলো উদ্দীপকটা পড়ে নিই। প্রথমত এ একটা বস্তু, বি একটা বস্তু। এ বস্তুর আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বি বস্তুটির আদিবেগ u2 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এ বস্তুটির ভর m1 সমান 12 কিলোগ্রাম, বি বস্তুটির ভর m2 সমান 8 কিলোগ্রাম। বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। বস্তুদ্বয় সংঘর্ষের পরে তারা একই বেগে চলে। গ নাম্বার বলছে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত। তাহলে বস্তুদ্বয়কে বের করতে বলছে মিলিত বেগ মানে শেষ বেগ, মিলিত বেগ মানে শেষ বেগটা বের করতে বলছে। তাহলে চলো বস্তুদ্বয়ের মিলিত বেগটা আমরা বের করি। তাহলে মিলিত বেগ বের করতে গেলে দেওয়া আছে মানগুলো আগে আমরা লিখে নিই। তাহলে দেওয়া আছে এ বস্তুর আদিবেগ u1 সমান 10 মিটার পার সেকেন্ড। এ বস্তুটির ভর হচ্ছে m1 সমান 12 কিলোগ্রাম। আবার দ্বিতীয় বস্তুটির আদিবেগ হচ্ছে u2 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর বস্তু দুইটি যেহেতু একই দিকে যাচ্ছে দেখে প্রথম বস্তুটির আদিবেগ প্লাস হলে দ্বিতীয় বস্তুর আদিবেগ প্লাসে ধরতে হবে। তারপরে দ্বিতীয় বস্তুটির ভর m2 সমান কত 8 কিলোগ্রাম। এখন বলছে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত। তাহলে অতএব মিলিত বেগ v ইকুয়াল টু হোয়াট। এখন আমরা এই v বের করব কোন সূত্র থেকে? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে বা নীতি থেকে। তাহলে আমরা জানি সেই ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি। তাহলে আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইনটু v। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইনটু কি বলতো v। এখান থেকে আমাদের মিলিত বেগ চাচ্ছে, মিলিত বেগ কি v, তাহলে v চাচ্ছে, তাহলে যাকে চাবে তাকে বামে রাখবো। তাহলে v কে চাচ্ছে দেখে v যুক্ত মানটাকে আমরা পুরাটাকে বামে আনবো। আচ্ছা ডানে v যুক্ত পুরাটা মানকে আমরা বামে আনবো। কেন? যার মান চাবে তাকে বামে আনবো আর বাম পাশে নিয়ে যাবো ডান পাশে। তাহলে বাম পাশ কি আছে m1 u1 প্লাস m2 u2। আশা করি বুঝতে পারিছো। যার মান চাবে তাকে বামে আনবো, ভির মান চাচ্ছে দেখে ভিকে বামে আনবো। একটাকে না পুরাটাকে আমরা বামে আনলাম, বাম পাশে নিয়ে গেলাম ডান পাশে। চাচ্ছে ভির মান, তাহলে ভিটাকে আমরা বামে রেখে দিব। যার মান চাচ্ছে তাকে বামে রেখে দিয়ে বাকিগুলো ডানে পার করব। তবে ডান পক্ষ আগে লিখবো m1 u1 প্লাস m2 u2। এখন দেখো m1 প্লাস m2 টা এটা গুণ আকারে আছে, এই পাশে আসে হয়ে যাবে ভাগ। তাহলে m1 প্লাস m2, m1 m2 এখানে কিছু নাই মানে গুণ, এই পাশে গুণ, এই পাশে আসে হবে ভাগ। এখন আমরা মান বসে দিব। তাহলে v ইকুয়াল টু m1 এর জায়গা m1 এর মান 12, মাঝখানে কিছু নাই গুণ, u1 এর জায়গা u1 এর মান কত 10 প্লাস m2 এর জায়গা m2 এর মান কত 8 গুণিতক u2 এর জায়গা u2 এর মান কত 5 ডিভাইডেড m1, m1 এর মান কত 12, মাঝখানে প্লাস m2 এর জায়গা m2 এর মান কত 8। আমরা 8 বসে দিলাম। এখন আমরা একবারে যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে? তাহলে 12 আর 10 গুণ করলে 120 প্লাস 5 8 40 ডিভাইডেড 12 আর 8 যোগ করলে 20 ইকুয়াল টু 120 আর 40 যোগ করলে 160 ডিভাইডেড 20। এখন যদি আমরা 0 0 কাটে দিই, 2 দিয়ে 16 কাটলে 8 2 16 ইকুয়াল টু 8 আর বেগের একক মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারিছো যে মিলিত বেগ কেমন করে আমরা বের করলাম। আর এখানে
এদের নিজ নিজ জায়গায় উপর থেকে এই মানগুলো এখানে বসে দিয়ে আমরা শেষ বেগ 8 মিটার পার সেকেন্ড বের করলাম। আশা করি বুঝতে পারিছো। চলো ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে, ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে সেটাতে একটু যাই। ঘ নাম্বার কোশ্চেন বলছে কি সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে কি ব্যাখ্যা করো। তাহলে একটা সংঘর্ষ তখনই স্থিতিস্থাপক হবে যখন সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হবে। কি বললাম? সংঘর্ষের আগের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি যদি সমান হয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে, আর সমান না হলে স্থিতিস্থাপক হবে না, অর্থাৎ অস্থিতিস্থাপক। তাহলে চলো প্রথমত আমরা সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আগে বের করে নিই। তাহলে ঘ নাম্বার সংঘর্ষে, তাহলে দেখো সংঘর্ষের পূর্বে, তাহলে সংঘর্ষের পূর্বে আমরা কি বের করব? মোট গতি শক্তি। সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি, মোট শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তিকে আমি E1 ধরলাম। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি বের করার সূত্র হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। একবার ডিরেক্টলি মনে রাখবা যে সংঘর্ষের পূর্বে বা আগে মোট গতি শক্তি হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এখন দেখো মান বসে দাও, হাফ থাকলো। এখন আমরা মাঝখানে কিছু নাই গুণ, m1 এর মান লাগবে, সাইড নোটে আমরা m1 m2 এর মানগুলো লিখে নিই। m1 হচ্ছে 12 কিলোগ্রাম, m2 কত দেওয়া আছে? 8 কিলোগ্রাম। তারপরে দেখো u1 কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড, আর u2 দেওয়া আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমরা সাইড নোটে উদ্দীপক থেকে মানগুলো বের করলাম। এখন বসে দাও, m1 এর মান 12, মাঝখানে কিছু নাই গুণ, u1 এর মান কত? 10, উপরে কি আছে? স্কয়ার প্লাস হাফ, মাঝখানে কিছু নাই গুণ, m2 এর মান কত? 8, মাঝখানে কিছু নাই গুণ, u2 এর মান 5, উপরে কি? স্কয়ার। জাস্ট আমরা শুধু মানগুলো বসে দিলাম। এখন দেখো 2 দিয়ে 12 কাটলে 6 দুগুণা 12, তাহলে 6 কে 6 গুণিতক 10 এর উপরে 2 মানে 2টা 10, 2টা 10 গুণ করলে 10 10 কে 100 প্লাস 2 দিয়ে 8 ভাগ করলে 4, 4 কে 4 ইনটু 5 এর উপরে 2 মানে 2টা 5, 2টা 5 গুণ করলে 5 5 25। তারপরে দেখো 6 আর 100 গুণ করলে 600 প্লাস 4 25 100, 600 আর 100 যোগ করলে 700। আর যে কোনো শক্তির একক জুল, যাকে যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি বের করলাম। এখন আমরা সংঘর্ষের পরে মোট গতি শক্তি বের করব। তাহলে চলো সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পরে মোট গতি শক্তি, তাহলে সংঘর্ষের পরে মোট গতিশক্তি, গতিশক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। আগেরটা E1 হলে পরেরটা আমরা E2 ধরলাম। তাহলে সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করার সূত্র হাফ m1 প্লাস হাফ m2 ইন্টু ভি স্কোয়ার। এটা একটু মাথায় রাখবা। সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করার সূত্র হাফ m1 প্লাস হাফ m2 ইন্টু কি বলতো? ভি স্কোয়ার। ডিরেক্ট সূত্রটা মনে রেখো। এখন দেখো মান বসে দাও, হাফ থাকলো, মাঝখানে কিছু নাই গুণ, m1 এর মান কত? 12 প্লাস হাফ, মাঝখানে কিছু নাই গুণ, m2 এর মান কত? 8, মাঝখানে কিছু নাই গুণ, ভির মান কত? মিলিত বেগ আমরা গ নাম্বারে পাইছিলাম, গ হতে পাই মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড। তাহলে ভির মান হচ্ছে 8 উপরে স্কয়ার। আশা করি বুঝেছো। এখন 2 দিয়ে 12 কাটলে 6, 2 দিয়ে 8 কাটলে 4 দুগুণ 8, তাহলে এই পাশে থাকলো 6 কে 6 প্লাস 4 কে কত? 4, তারপরে কি ইনটু
8-এর উপরে 2 মানে 2টা 8, 2টা 8 গুণ করলে 8 8 64, তাহলে 6 আর 4 যোগ করলে 10 ইন্টু কত 64, 64 আর 10 যোগ করলে 640, 64 আর 10, 64 আর 10 গুণ করলে 640, তার মানে আমাদের সংঘর্ষের পরের মোট গতিশক্তি হলো 640, আর যে কোনো শক্তির একক হচ্ছে জুল। এখন দেখো, তাহলে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি 700 জুল, আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি 640 জুল। তার মানে সংঘর্ষের আগের গতিশক্তি নট ইকুয়াল সংঘর্ষের পরের গতিশক্তি। তার মানে সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি কিন্তু সমান হয়নি, তাই লিখলাম E1 নট ইকুয়াল E2। তাহলে যখনই সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান হবে না, তখন সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। তাহলে লিখতে পারি সুতরাং সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, সংঘর্ষটি স্থিতিস্থাপক। তাহলে সংঘর্ষটি হচ্ছে ওভারে স্থিতিস্থাপক, তাহলে স্থিতিস্থাপক নয়, এটা একটু মনে রাখবা। স্থিতিস্থাপক নয় মানে অস্থিতিস্থাপক। আশা করি ঢাকা বোর্ড 2025 কোশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমরা অন্য কোনো সৃজনশীল নিয়ে হাজির হব। ভালো থেকো।